হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি বেশ ভালো আছো। আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই GO8-এ। বন্ধুরা, আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় থেকে প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎস সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। আমরা প্রথমেই জানব সমাজ সম্পর্কে। তোমরা আগে থেকেই জেনেছ যে সমাজ হলো ব্যক্তি ও গোষ্ঠীর সমন্বয়ে গড়ে ওঠা একটি সামাজিক সংগঠন। প্রাচীনকালের মানুষ তাদের প্রয়োজনের খাতিরে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে টিকে থাকার জন্যই একত্রিত হয়েছিল। সেই তখন থেকে আজ পর্যন্ত পৃথিবীর মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করছে। এর পরিধি ক্ষুদ্র থেকে বিশ্বজনীন। সমাজের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে যখন বহু লোক একই উদ্দেশ্য সাধন করার জন্য সংঘবদ্ধভাবে বসবাস করে তখন সেটিকে সমাজ বলা হয়। আর এই সমাজের মাধ্যমেই সৃষ্টি হয়েছে সভ্যতার। বন্ধুরা, আমরা জানব সভ্যতা সম্পর্কে। সভ্যতা বা সিভিলাইজেশন হলো সামাজিক ও সাংস্কৃতিক জোটবদ্ধতার সর্বোচ্চ ও সর্বোত্তম পর্যায়। অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সভ্যতার সংজ্ঞা দিতে গিয়ে বলা হয়েছে যে সভ্যতা হচ্ছে মানব সমাজের এমন একটি পর্যায় যা খুবই উন্নত এবং সংগঠিত অবস্থাকে নির্দেশ করে। একই সাথে এটি একটি নির্দিষ্ট সময়ের সংস্কৃতি এবং জীবন ব্যবস্থা সংবলিত সমাজ ব্যবস্থাকেও নির্দেশ করে থাকে। বিশ্বের যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সভ্যতা গড়ে উঠতে পারে। পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে আমরা এর উদাহরণ দেখতে পাই। যেমন পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এবং বিভিন্ন সময়ে গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, সিন্ধু সভ্যতা ও আরও অনেক ধরনের সভ্যতা গড়ে উঠেছিল। পৃথিবীর ইতিহাসের বিভিন্ন যুগ পেরিয়ে আজকের আধুনিক সভ্যতা বর্তমান রূপ লাভ করেছে। বন্ধুরা, প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে যেসব সমাজ ও সভ্যতা গড়ে উঠেছিল সেগুলোর কিছু কিছু নিদর্শন আজও পৃথিবীর বুকে রয়ে গিয়েছে। সেগুলোই হলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এগুলোর মাধ্যমে আমরা আমাদের অতীত সম্পর্কে জানতে পারি। বন্ধুরা, আমরা জানব প্রত্নতত্ত্বের ধারণা। চলো তাহলে প্রথমেই প্রত্নতত্ত্বের ধারণা সম্পর্কে জেনে নেওয়া যাক। পৃথিবীর যেসব স্থানে অতীতে সমাজ ও সভ্যতা গড়ে উঠেছিল সেসব স্থান খনন করলে ওই সমাজ এবং সভ্যতার অন্তর্ভুক্ত মানুষদের ব্যবহৃত হাতিয়ার, তীর্থনক, স্থাপত্য, ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, মুদ্রা, মূর্তি, অলংকার ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। বিজ্ঞানীরা এসব জিনিসগুলো পরীক্ষা নিরীক্ষা করে গবেষণাগারের মাধ্যমে প্রাগৈতিহাসিক যুগের মানুষের সমাজ, সভ্যতা, জীবনধারা কেমন ছিল সেই সম্পর্কে জানার চেষ্টা করেন। এটি হলো প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। সহজ ভাষায় আমরা বলতে পারি যে অতীত যুগের মানুষের ব্যবহৃত দ্রব্য সামগ্রীর ধ্বংসাবশেষ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই যুগের মানুষ সম্পর্কে অধ্যয়ন করাকে প্রত্নতত্ত্ব বলা হয়। অর্থাৎ প্রাগৈতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। বন্ধুরা, প্রত্নতত্ত্ব শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো আর্কিওলজি। এই আর্কিওলজি শব্দটির উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ আর্কিওস এবং লজিয়া থেকে। এখানে আর্কিওস শব্দের অর্থ প্রাচীন এবং লজিয়া শব্দের অর্থ অধ্যয়ন বা পাঠ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রাচীন বিষয় নিয়ে অধ্যয়ন করাই হলো প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি। বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানীদের প্রদত্ত সংজ্ঞা। বন্ধুরা, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও সমাজবিজ্ঞানীরা বিভিন্ন ভাষায় প্রত্নতত্ত্বের সংজ্ঞা প্রদান করেছেন। চলো এখন সেগুলোর কয়েকটি সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আমরা জানব বিশিষ্ট সমাজবিজ্ঞানী টেইলরের প্রদত্ত সংজ্ঞা।
বিশিষ্ট সমাজবিজ্ঞানী টেইলরের মতে প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা। এই প্রসঙ্গে টেইলর আরও বলেন যে প্রত্নতত্ত্ব হল নৃবিজ্ঞানের এমন একটি শাখা যা এমন সমাজ ও সংস্কৃতি নিয়ে গবেষণা করে যেই সমাজের অস্তিত্ব আর নেই। বন্ধুরা, আমরা জানব বিশিষ্ট প্রত্নতাত্ত্বিক গর্ডন চাইল্ডের প্রদত্ত সংজ্ঞা। বিখ্যাত প্রত্নতাত্ত্বিক গর্ডন চাইল্ড মত প্রকাশ করেন যে প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের আংশিক পরিচয় দেয় না, বরং তা প্রাচীন মানুষের জীবনযাত্রার রেখাচিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করে। মূলত খনন কার্যের মাধ্যমে উদ্ধারকৃত মানবজাতির দৈহিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে প্রত্নতত্ত্বে আলোচনা করা হয়। এজন্য প্রত্নতত্ত্বকে নৃবিজ্ঞানের উপশাখা হিসাবে গণ্য করা যায়। জীবাশ্ম আবিষ্কার এবং এদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও প্রত্নতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্নতাত্ত্বিকগণ আগের যুগের মানুষের ব্যবহার্য জিনিসপত্রের পাশাপাশি হাজার হাজার বছর পূর্বের প্রাণী ও গাছপালার জীবাশ্ম নিয়েও গবেষণা করেন। অত্যন্ত যত্ন সহকারে মাটি খুঁড়ে এগুলোকে উদ্ধার করা হয়। এগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করে গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা এগুলো কোন সময়ে ব্যবহার করা হয়েছিল তা উল্লেখ করা সহ ওই সময়ের সাংস্কৃতিক ও পরিবেশগত অবস্থা সম্পর্কেও ধারণা প্রদান করে থাকেন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রাচীন সভ্যতার কাল নির্ণয় করা এবং তখনকার সাংস্কৃতিক ও পরিবেশগত অবস্থা যাচাই করার জন্য প্রত্নসম্পদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই ধরনের গবেষণার জন্য বিজ্ঞানীরা রেডিও কার্বন ডেটিং টেকনিক এবং রেডিও অ্যাক্টিভ পটাশিয়াম টেকনিক এর সাহায্য গ্রহণ করে থাকেন। আমরা জানব প্রত্নতত্ত্বের উৎস সম্পর্কে। প্রত্নতত্ত্বের ধারণা সম্পর্কে তো আমরা জেনে নিলাম। এখন আমরা আলোচনা করব প্রত্নতত্ত্বের উৎস নিয়ে। এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে প্রত্নতত্ত্বের প্রধান উদ্দেশ্য হল মানুষের ইতিহাস খুঁজে বের করা। এসব তথ্য ও উপাত্ত খুঁজে বের করার জন্য প্রত্নতাত্ত্বিকরা বেশ কিছু উৎসের সাহায্য গ্রহণ করেন। সেগুলো হলো লিখিত দলিল দস্তাবেজ, প্রাচীন মানুষের কর্মকাণ্ড, জীবজন্তুর জীবাশ্ম, নৃবিজ্ঞানের সহায়তা গ্রহণ, স্থানীয় মানুষের ধারণা এবং সরকারি উৎস। বন্ধুরা, চলো এখন এগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, লিখিত দলিল দস্তাবেজ। বিভিন্ন প্রাচীন সমাজ সভ্যতা থেকে সংগ্রহ করা লিখিত দলিল দস্তাবেজকে প্রত্নতত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হিসাবে বিবেচনা করা হয়। যেমন মেসোপটেমিয়া, মিশর ও গুয়েতামালায় প্রাপ্ত নিদর্শনসমূহ এর অন্তর্ভুক্ত। এছাড়া জাতীয় ও স্থানীয় ইতিহাস বিষয়ে দার্শনিক ও ইতিহাসবিদদের লেখা বিভিন্ন গ্রন্থ ও প্রত্নতত্ত্বের নির্ভরযোগ্য উৎস হিসেবেও কাজ করে থাকে। দ্বিতীয়ত, প্রাচীন মানুষের কর্মকাণ্ড। বন্ধুরা, তোমরা জেনে বিস্মিত হবে যে ইউরোপীয়দের আগমনের পূর্বে পৃথিবীর অনেক অঞ্চলেই লিখিত কোনো ভাষার অস্তিত্ব ছিল না। তারা শুধুমাত্র মৌখিক ভাষার মাধ্যমেই নিজেদের মনের ভাব আদান প্রদান করত। আর লিখিত ভাষার অস্তিত্ব না থাকায় ওই সমাজ ও সভ্যতার লিখিত কোনো দলিল ও পাওয়া যায় না। এই ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিকরা প্রাচীন আমলের মানুষের কর্মকাণ্ডের যে কোনো একটি ক্ষুদ্র অংশের সাহায্যে তাদের গবেষণার কাজ চালিয়ে যান। যেমন প্রাচীন আমলের মানুষের ব্যবহৃত হাতিয়ার, যন্ত্রপাতি, মাটির পাত্র, জীবজন্তুর হাড়, লতা গুল্ম, লোহা, পাথর ইত্যাদির অংশবিশেষ প্রত্নতাত্ত্বিক গবেষণার সূত্র হিসাবে কাজ করে থাকে। তৃতীয়ত, জীবজন্তুর জীবাশ্ম। প্রত্নতাত্ত্বিক গবেষণার আরও একটি গুরুত্বপূর্ণ উৎস হল জীবজন্তুর জীবাশ্ম। প্রত্নতাত্ত্বিকেরা প্রাচীন আমলের জীবজন্তুর হাড়, কাঠ, কয়লা এবং গাছপালার অবশিষ্টাংশ সংগ্রহ করে সেগুলোকে সংরক্ষণ করে। এরপর এই জীবাশ্মগুলো নিয়ে গবেষণা করার মাধ্যমে পৃথিবীর ইতিহাসের কোন সময়ের এগুলোর অস্তিত্ব ছিল সেই কালটি নির্ধারণ করার চেষ্টা করা হয়। এর পাশাপাশি সেই সময়ের সাংস্কৃতিক ও পরিবেশগত অবস্থা কেমন ছিল তাও যাচাই করা হয়।
আর এভাবেই প্রত্নতাত্ত্বিক কাল নিরূপণের জন্য বিজ্ঞানীরা তেজস্ক্রিয় অঙ্গার কৌশল এবং তেজস্ক্রিয় পটাশিয়াম পদ্ধতির সাহায্য গ্রহণ করে থাকেন। চতুর্থত, নৃবিজ্ঞানের সহায়তা গ্রহণ। তোমরা আগেই জেনেছ যে প্রত্নতত্ত্ব হলো নৃবিজ্ঞানের একটি উপশাখা, তাই প্রত্নতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে নৃবিজ্ঞানের সহায়তাও গ্রহণ করা হয়। প্রত্নতত্ত্বের উৎস হিসাবে নৃবিজ্ঞানকে ব্যবহার করার সময় নৃবিজ্ঞানকে আবার দুই ভাগে বিভক্ত করে ফেলা হয়। সেগুলো হলো সাংস্কৃতিক নৃবিজ্ঞান এবং দৈহিক নৃবিজ্ঞান। এখানে সাংস্কৃতিক নৃবিজ্ঞানীরা বর্তমানের জীবিত মানবগোষ্ঠীকে নিয়ে গবেষণা করেন। অন্যদিকে প্রত্নতাত্ত্বিকগণ অতীতের বিকাশমান মানব সংস্কৃতি এবং মানুষের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত কাহিনী খুঁজে বের করতে চান। ফলে এই দুই পক্ষের মধ্যে অতীত থেকে বর্তমানের একটি সেতু তৈরি হয়। দৈহিক নৃবিজ্ঞানীরা আবার প্রত্নতাত্ত্বিকদের মতোই মানুষের উদ্ভব ও বিকাশ সম্পর্কিত বিষয় নিয়েই গবেষণা করেন। এই কাজ করতে গিয়ে তাদেরকে মানুষ ও জীবজন্তুর জীবাশ্ম নিয়ে গবেষণা করতে হয়, যার ফলে নৃতাত্ত্বিকগণ সাংস্কৃতিক ও দৈহিক নৃবিজ্ঞানীদের প্রাপ্ত তথ্য ও উপাত্তকে বিশ্লেষণ করে নিজেদের গবেষণাকে আরও সমৃদ্ধ করার সুযোগ লাভ করেন। পঞ্চমত, স্থানীয় মানুষের ধারণা। কোনো বিষয়বস্তু সম্পর্কে স্থানীয় মানুষের ধারণা বা জ্ঞান প্রত্নতত্ত্বের উৎস হিসাবে বিবেচিত হতে পারে। যেই স্থানে অতীতে কোনো নির্দিষ্ট সভ্যতা ছিল, আজকের দিনেও সেখানে একদল লোক সমাজবদ্ধ হয়ে বাস করছে, তারাই হচ্ছে ওই এলাকার স্থানীয় মানুষ। এসব স্থানীয় মানুষদের কেউ কেউ হয়তো অতীতের সমাজে বসবাসকারী মানুষদের বংশধর। বংশ পরম্পরায় মুখে মুখে তাদের মধ্যে আগের সমাজের পরিবেশ ও সংস্কৃতি সংক্রান্ত অনেক তথ্য প্রচলিত থাকে। সেগুলো সম্পর্কে জানার জন্য প্রত্নতাত্ত্বিকগণ স্থানীয় মানুষদের সাহায্য সহযোগিতা নিতে পারেন। ষষ্ঠত, সরকারি উৎস। বন্ধুরা, সবশেষে বিভিন্ন দেশের জাতীয় ও স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও প্রত্নতত্ত্বের উৎস হিসেবে বিশেষ ভূমিকা রাখতে পারে। এসব প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে জাদুঘর, গ্রন্থাগার, জাতীয় আর্কাইভস ইত্যাদি। বন্ধুরা, আজকে তাহলে আমরা প্রত্নতত্ত্বের ধারণা এবং উৎসগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিলাম। আর এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8-এর সাথেই থেকো। বন্ধুরা, এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই। প্রাগৈতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নই হচ্ছে প্রত্নতত্ত্ব। প্রত্নতত্ত্ব প্রাচীন মানুষের জীবনযাত্রার রেখাচিত্র ফুটিয়ে তুলতে চেষ্টা করে। জীবস্ব আবিষ্কার এবং এদের শ্রেণীবিন্যাসের ক্ষেত্রেও প্রত্নতত্ত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রাচীন মানুষের ব্যবহৃত হাতিয়ার, স্থাপত্য, ঘরবাড়ি, তৈজসপত্র, আসবাবপত্র, মুদ্রা, মূর্তি, অলঙ্কার ইত্যাদি সব কিছুই প্রত্নতাত্ত্বিক নিদর্শনের অন্তর্ভুক্ত। প্রত্নতত্ত্বের উৎসগুলোর মধ্যে রয়েছে লিখিত দলিল, দস্তাবেজ, প্রাচীন মানুষের কর্মকাণ্ড, জীবজন্তুর জীবাশ্ম, নৃবিজ্ঞান, স্থানীয় মানুষের ধারণা এবং সরকারি উৎস।